আমাদের যে শিক্ষক সংগঠনটা, এটার নাম হচ্ছে ইউনিভার্সিটি টিচার্স নেটওয়ার্ক বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক। এইটা কিন্তু গঠিত হয়েছিল 2014-তে, এবং সেটাও কিন্তু একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যখন নাকি সান্ধ্যকালীন কোর্স চালু হয়, তখন তারা যে প্রতিবাদ করেছিল, এবং প্রতিবাদে আপনারা জানেন বা মনে আছে কিনা আপনারা আমরা জানি না, কিন্তু আমাদের মনে আছে যে তখন কিন্তু তাদের উপরে আপনার গুলিবর্ষণ হয়েছিল, এবং ছড়া গুলিতে অনেকে আহত হয়েছিলেন, অনেক শিক্ষার্থী আপনার আহত ছিল। সেই সময় কিন্তু সেই তাগিদে আমরা একসাথে হয়েছিলাম ওই ঘটনার প্রেক্ষিতে। এটা ছিল 2014 ফেব্রুয়ারিতে। আমরা অল্প কিছু সংখ্যক শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে হই, আমরা সিদ্ধান্ত নেই যে আমরা এইভাবে কাজ করব। কিন্তু এর ইতিহাস তারও পুরনো, কারণ আসলে তো ধরেন কিছু না কিছু আমরা করেই চলেছি। এখন এই একসাথে সংঘবদ্ধ হয়ে এই নামে কাজ করে, এটা প্রথমে নাম ছিল পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, পরে আমরা পাবলিক সরিয়ে দিই, আমরা পাবলিক প্রাইভেট যে কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাই এখানে আমরা অন্তর্ভুক্ত হই। কিন্তু তারও আগে আমি যেটা বললাম, 2006-এ আমরা জাহাঙ্গীরনগরের শিক্ষক মঞ্চ বলে একটা প্রতিষ্ঠান ছিল, তারও আগে 98 ধর্ষণ বিরোধী আন্দোলনে আমরা কিন্তু বরাবরই কিছু মানুষ সবসময় শিক্ষার্থীদের সাথে ছিলাম, এবং এটা আপনারা যদি অনুসন্ধান করেন আপনারা পেয়ে যাবেন। আমাদের পত্রপত্রিকাতে বিবৃতি আছে, এবং খুবই ধরেন বৈরী পরিবেশে আমরা নানা সময়ে আমাদের শিক্ষার্থীদের পাশে একেবারে ঘোষণা দিয়ে দাঁড়িয়েছিলাম। খুব বেশি শিক্ষক তখনও কিন্তু দাঁড়াতেন না। তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু 2018-র যে আপনার কোটা সংস্কার আন্দোলন বিরোধী বললে এটা তো আসলে পত্রপত্রিকা এইভাবে একটা উদ্দেশ্যে নামকরণ করে, সেটারও একটা রাজনীতি থাকে। বিরোধী ছিল না, আমরা বরাবরই জানি, আমরা জানি যে সংস্কারের কথাই এসেছিল, তখনও কিন্তু আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলাম, এবং সেটা তখন আমরা ইউটিউনের পক্ষ থেকে দাঁড়িয়েছিলাম। এরপরে ওই বছরই আপনারা জানেন যে নিরাপদ সড়ক আন্দোলন হয়, তখনও কিন্তু আমরা শিক্ষার্থীদের, তখন যখন আন্দোলনে বন্ধ হয়ে যায় সবকিছু, ক্র্যাকডাউন হয় ধানমন্ডিতে, অন্যান্য জায়গায়, আমরা কিন্তু প্রেস কনফারেন্স করেছিলাম, এবং সেই দিনও আমরা যখন প্রেস কনফারেন্সের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম, রাস্তাটা মোটেই মসৃণ ছিল না, আমাদের নানানভাবে ভেঙে নানানভাবে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে হাজির হতে হয়েছিল। ফলে আমরা আসলে যে দায়িত্ববোধ থেকে বরাবর কাজ করে এসেছি, সেখান থেকে কিন্তু আমরা এবারও, আপনারা জানেন যে আমাদের কিন্তু ওই সময় শিক্ষকদের একটা আন্দোলন চলছিল, সেটা নিয়ে আমরা ঠিক ওই আন্দোলনে অত সক্রিয় ছিলাম না। শিক্ষক নেটওয়ার্ক ঠিক সক্রিয় ছিলাম না, এখানে শিক্ষক নেটওয়ার্কের সদস্য শর্মিন মিলনীয় আছেন, আমরা কিন্তু সেটাতে সক্রিয় ছিলাম না, কারণ আমাদের পেনশন নিয়ে যে তর্কটা চলছিল, সেটাতে আমাদের কাছে মনে হচ্ছিল যে টাকাই থাকে কিনা, বেতনই পায় কিনা, আর পেনশন তো পরের কথা। এটা কিন্তু আমরা বলতাম যে আসলে থাকবে কিনা, টাকাই দেশে আমাদের বেতনই দিতে পারে কিনা, সেটা হচ্ছে একটা প্রশ্ন। তো ওই সময় কিন্তু আমরা একটু দূর থেকে আসলে দেখছিলাম কোটা বিরোধী আন্দোলনটা। কিন্তু যখন 15 তারিখে 14 তারিখে যখন যে ঘটনা ঘটে, 14 তারিখেটা আবার মানে তখন আমাদেরকে আসলে মনোযোগী করে তোলে। 14 তারিখে যখন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগরেও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যখন তারা মাঠে নেমে যান, এবং রাজাকার স্লোগান, এবং আমরা, আপনিও জানবেন হয়তো, বিজ্ঞানের শিক্ষার্থী হিসেবে জানি যে উল্টো ঘুরিয়ে যে অপবাদ দেওয়া হয়, সে অপবাদ নিজের গায়ে মেখে কিভাবে লড়াই করতে হয় আমরা করেছিলাম। আমরা নিজেদেরকে অসচিব বলে আমরা কিন্তু 98-এ আমরা প্রকাশনাও আছে আমাদের, ফলে ইতিহাস আপনারা ঘাটলেই পাবেন। তো সুতরাং আমরা খুব তখন মনোযোগী হয়ে উঠি অবশ্যই। কিন্তু পরের দিনই যখন ঢাকা বিশ্ববিদ্যালয় আক্রমণ, এবং এটা আমাদের অনুমান ছিল যেটা হতে যাচ্ছে, আগের দিন এই ঘটনার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 15 তারিখে রাতে জাহাঙ্গীরনগরে, দিনগত রাতে যে জাহাঙ্গীরনগরের যে আক্রমণ চলে, এবং লাইভ, আমি এটা অনেক জায়গায় বলেছি, লাইভ ভিডিও যখন চলছিল, আমার বাসা ক্যাম্পাসে না, বহু বছর ক্যাম্পাসে থাকি না, সেগুলো অন্য ইতিহাস। কেন থাকি না, কেন থাকতে পারি না, থাকতে চেয়েছিলাম, থাকতে চাইনি কখনো পুরোপুরি, সেটা সত্য না। তো
ঢাকাতে থাকি আমি, এবং আমার মনে আছে যে আমরা সারা রাত ধরেই আসলে আমি এবং আমার সঙ্গী, আপনারা চেনেন অধ্যাপক সাইদ ফেরদৌস, আমরা আসলে ঘুমাতে পারিনি সারা রাত, যখন আমাদের শিক্ষার্থীদের লাইভ চলছে এবং আক্রমণ হচ্ছে, এবং উপাচার্য তার বাড়িতে আসলে আশ্রয় দিলেন না, বরং আক্রমণ করতে দিলেন বা আক্রমণের ব্যবস্থা করলেন। এগুলো তো আমরা আসলে বুঝতে পারছি তখন। আমার মনে আছে ভোর 5টার দিকে শর্মিন মিনর্মি একটা মেসেজ করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে, এই প্রথম বললাম প্রকাশ কোথাও, হোয়াটসঅ্যাপে মেসেজ করে, যাবি? আমরা বন্ধু, আমরা ব্যাচমেট। আমি হ্যাঁ যাবো, কারণ ও জানে যে আমরা যাওয়ার জন্য উৎকীর্ণ হয়ে আছি, আমরাও জানি যে ও আসার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি যে আমাদের শিক্ষার্থীরা এখানে এই অবস্থা। আমরা কিন্তু আমাদের নিজেদের গাড়ি নিয়ে চলে আসি, এবং শর্মিন মিলনীয় তার মতো করে চলে আসেন। এখানে এসে আমরা, আপনারা জানেন কিনা জানি না, আমাদের দুজনকে আজকে সুস্থ সবল দেখাচ্ছে, কিন্তু ওই দিন আমরা অত সুস্থ ছিলাম না। দুজনেরই আমাদের পায়ে অনেক ব্যথা, এবং আমরা হাঁটতে পারি না, লম্বা দীর্ঘ পথ আমরা হাঁটতে পারি না। তো আমরা এসে দেখলাম শিক্ষকদের পূর্ব ঘোষিত একটা অনুষ্ঠান ছিল, সেটা হচ্ছে পেনশনকে কেন্দ্র করে। ফলে তারা কালো কাপড়ে মুখ থেকে একটা শিক্ষক সমিতি একটা আয়োজন ছিল। তো আমরা সেই আয়োজনটা পরক্ষণে এটা রূপান্তরিত হয়ে গেল, যেহেতু শিক্ষার্থীরা আক্রান্ত হয়েছে, এবং আপনারা জানেন যে আমাদের একজন সহকর্মীও সেদিন ছড়াগুলিতে তার চোখে আঘাত পেয়েছেন। তো সমস্তটা মিলিয়েই একটা প্রতিবাদ সভা হয়ে আমরা কালো কাপড়ে মুখ বেঁধে আমরা রেজিস্টার বিল্ডিং এ যাই, এবং সাথে সাথেই তারপরে পরের দিনই এবং ওই দিন আমরা সারাদিন এখানে ছিলাম। পরের দিন 17 তারিখে ইউটিএন এর যে ইউটিএন থেকে আমাদের নিপীড়ন বিরোধী শিক্ষক, এই ব্যানারটা আমরা অনেকদিন ধরে ব্যবহার করছি। তো যে কোনো নিপীড়নের বিরুদ্ধে কিন্তু আমরা, যেমন শিক্ষকদের নিপীড়ন হয়েছে, ডিএসএ মামলা হয়েছে, আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে বরখাস্ত করা হয়েছে, শিক্ষার্থীদের করা হয়েছে, আমরা কিন্তু নানান সময় বিবৃতি দিয়ে শিক্ষা নিয়ে কনভেনশন করে, মিছিল মিটিং করে কিন্তু আমরা পথে থেকেছি, আগেও থেকেছি। তো ওই ব্যানার নিয়ে কিন্তু আমরা 17 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করি, 18 তারিখে আমাদের বিবৃতি যায়। আমাদের একটা 6 দফা ছিল, আপনারা চাইলে আমি পড়ে শোনাবো। আজকাল অনেক কথা হয় বলেও আমার কাছে, আমি আবার ঘুরে দেখলাম যে আমরা 18 তারিখে বিবৃতিতে কি বলেছিলাম। আপনারা জানেন যে শিক্ষক নেটওয়ার্কের একটা পেজ আছে, আপনারা 18 জুলাইয়ের পেজে গিয়ে সেটা দেখতে পারেন। ফলে আসলে আমরা ছিলাম, আজকেও যদি কোনো নিপীড়ন ঘটে সেখানে। আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে সহ যে কথা বলার সুযোগ দেয়া। নতুন বাংলাদেশ বলতে আমার কাছে আগস্টে যে বাংলাদেশ 5 তারিখের পরে যেটা দেখছিলাম, ক্রমশ অপশ্রিয়মান হয়ে যাচ্ছে। এবং এখন নতুন বাংলাদেশ শুনলে আমার সাথে সাথে এরশাদের সময় একটা দল গঠন করেছিল, নতুন বাংলা ছাত্র সমাজ। কেন বললাম কথাটা? কারণ হচ্ছে আমরা স্মৃতি বহন করি, এবং কোন স্মৃতি কোন প্রেক্ষিতে মনে পড়বে, সেটা প্রেক্ষিতটা কি সেটা জানিয়ে দেবে আমাদেরকে, যে আমার কোন স্মৃতিটা আসলে আমার সামনে চলে আসবে। আমার অগাস্টে সেটা মনে পড়েনি। আপনি এখন খুঁজে দেখেন কেন আমার এখন মনে পড়ার মতো কনটেক্সট তৈরি হচ্ছে বা আদৌ তৈরি হচ্ছে কিনা, অথবা আমরা এটা আর মনে না করতে চাইলে কি করতে পারি। ধরেন আমরা যখন বলি নতুন বাংলাদেশ, তখন আসলে কি আমি একদম ধারাক্রমে যে বংশ অনুযায়ী যে স্মরণ করার বিষয় আমি সেটা বলছি না, কিন্তু আপনি যদি গণ অভ্যুত্থান বলেন, আমি যে এলাকায় বড় হয়েছি সেখানে গণ অভ্যুত্থানের সাথে সাথে একটা সংখ্যা আসে, সেটা হচ্ছে 69। আমি সেটাকে খুবই উজ্জ্বল মনে করি, আমি সেটাকে আসলে আমি আমার স্মৃতির মধ্যে রাখতে চাই, আমার পাঠের মধ্যে রাখতে চাই। আমি যদি ছাত্র আন্দোলন বলি, তাহলে আমার সাথে সাথে 52 মনে পড়ে, এবং 52 নির্মাণ আমার জাতীয়তাবাদকে অতিক্রম করে
একটা রাষ্ট্রযন্ত্র কিভাবে জাতীয়তাবাদের উপরে উঠতে পারে 52 এবং সেই পাঠ আবার আমাকে ভিন্ন ভিন্ন ভাবে নির্মাণ করে। এই যে আমি আজকে শর্মিন নিলমী অথবা মির্জা তাসলিমা অথবা আমরা যে যে জায়গায় দাঁড়িয়ে আছি ইতিহাসের সন্ধিক্ষণে, এই ধারাবাহিকতা নিয়েই কিন্তু আমরা চলছি। এবং এই ধারাবাহিকতা আমাদেরকে আসলে কোন শর্মিন নিলমী আগামীতে নির্মাণ করবে সেটা নির্ভর করবে হচ্ছে কনটেক্সটের উপরে। ধরেন আমার মায়ের কাছে আওয়ামী লীগ যা, আমার কাছে আওয়ামী লীগ তা না। আমার মা কেন তার পাঠ বদলাতে পারেন নাই অথবা বদলাতে চাইলে ওনার কেন কষ্ট হয়, আপনি আমাকে দেখে কিন্তু সেটা বুঝতে পারবেন না। আমি ভিন্নভাবে আওয়ামী লীগকে পাঠ করেছি, ভিন্নভাবে বিএনপিকে পাঠ করেছি, ভিন্নভাবে জামাতকে পাঠ করেছি। আবার প্রশ্ন করি, আমার মা আর আমি কি জামাতকে একই রকম ভাবে পাঠ করেছি? না, আওয়ামী লীগকে ভিন্ন ভিন্ন ভাবে পাঠ করেছি। আমরা কি জামাতকে একইভাবে পাঠ করেছি নাকি ভিন্ন ভিন্ন ভাবে পাঠ করেছি? আমি যেভাবে পাঠ করেছি আপনি কি একইভাবে পাঠ করেন? ভিন্ন পাঠ হলেও আমরা কি আসলে একই কথা বলতে চাই? সেসব দিক ধর্ম নিয়ে, বর্গ নিয়ে, জাতি নিয়ে, নারী পুরুষ নিয়ে আমাদের মত আলাদা হতে পারে, আমাদের পথ আলাদা হতে পারে, আমাদের শেষ গন্তব্য কি আলাদা? এটা একটু ভাবি, আমরা আসলে কোন গন্তব্যে পৌঁছতে চাই। আপনি যদি বলেন নতুন বাংলাদেশ, তাহলে আমি দেখি নতুন বাংলাদেশে ধীরে ধীরে আমার ছাত্রীদের যে ঔজ্জ্বল্য ছিল আন্দোলনে, সেই ঔজ্জ্বল্য, সেই স্মৃতি মাত্রই তো মাসখানেক হলো না, সেই স্মৃতি অপসৃয়মান। আমার আদিবাসীদের যে অংশগ্রহণ ছিল একটা সার্বিক বাংলাদেশ হিসেবে, কোন জাতির সংখ্যাগুরুত্বের বিবেচনায় না, সকলকে নিয়ে যে বাংলাদেশের স্বপ্ন সকল বর্গ এই দেশে দেখেছিল অগস্টে, জুলাইতে, সেই স্বপ্ন কি আমাদের অপসৃয়মান হয়ে যাচ্ছে কিনা? আমি কতটা সংখ্যাগুরুর মতো সমষ্টিবদ্ধ থাকতে আরাম বোধ করি, অনেক ধরনের ঝুঁকিও নেই সংখ্যাগুরুত্বের ছায়াতলে থেকে, আর কতটা আমি যারা সংখ্যায় কম রয়েছেন তাদের জন্য আসলে ভাবি বা কতটা আমি বিশ্লেষণ করি। এই বাংলাদেশ যদি নতুন করে আমাদেরকে ভাবতে হয়, নতুন করে সাজাতে হয়, সকল বর্গ, সকল নারী পুরুষ, সকল জাতিগোষ্ঠী, সকল ভাষা মিলিয়েই একটা বাংলাদেশ হবে। আমি যেমন এই বাংলাদেশে অসমতার যে বিস্তৃতি রয়েছে সেই বিস্তৃতি যেমন চাই না, ঠিক তেমনি ভাবে কোনো নির্দিষ্ট জাতি, বর্গ বা বৈশিষ্ট্যের কারণে বা লিঙ্গীয় বৈশিষ্ট্যের কারণে কোনো ধরনের প্রান্তিকতা থাকবে, সেটাও আবার তেমন ভাবে চাই না। ফলে নতুন বাংলাদেশ তো আমাদের আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় যে সকল হিংসার বাইরে গিয়ে, সকল বিদ্বেষের বাইরে গিয়ে আমার সমাজবিজ্ঞানী হিসেবে সমাজের বিভিন্ন বর্গের মানুষের চাওয়াটা বুঝতে চাওয়া, বুঝতে পারা এবং সেই অনুযায়ী আমার অ্যাক্টকে, আমার আচরণকে কাঙ্ক্ষিত মাত্রায় নিয়ন্ত্রণ করা বা পৌঁছতে পারা। এটা হচ্ছে আমার কাছে মনে হয় যে নতুন বাংলাদেশের প্রত্যয় আমার জন্য ছিল এবং এখনো আছে। এখন সবাই মিলে আমরা সেদিকে করতে পারি কিনা সেটা। অনেক ধন্যবাদ আপনাকে, এখানে যারা উপস্থিত হয়েছেন আজকে আলোচনা শুনতে সবাইকে ধন্যবাদ। এখানে আমার শ্রদ্ধেয় শিক্ষক লোকেরা আছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমাদেরকে আন্দোলনে গাইড করার জন্য। এবং এখন যে পরিস্থিতি বাংলাদেশে, সেই পরিস্থিতিতে ওনারা আমাদের যেই গাইডেন্সের কাজটা, এটা যে ওনারা এখনো অব্যাহত রাখছেন, সেজন্য আমাদেরকে ধন্যবাদ। আসলে আপনারা জানেন যে আন্দোলনের সময় এটা সবাই দেখছেন যে আন্দোলনের সময় আমরা যখন
ধর্ম কি, কার বর্ণ কি, বা কার জেন্ডার কি, সেই জায়গাগুলি কিন্তু আমরা তখন দেখি নাই। আমরা তখন দেখছি যে আন্দোলনের সময়ে যে যেখান থেকে আন্দোলন করতেছে প্রত্যেকেই জাস্ট একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আন্দোলন করতেছে। এবং আমরা এটাও দেখেছি যে ধরেন পলিটিক্যাল বিভাজন, তারপরে আপনার বিভিন্ন কালচারাল বিভাজন, এগুলিকেও আমরা অতিক্রম করি কিন্তু বেসিক্যালি আন্দোলনটা সফল করেছি। শ্রেণীগত বিভাজন, এই জায়গাগুলিকে কিন্তু অতিক্রম করেই আমরা আন্দোলনটা সফল করেছি। আন্দোলন পরবর্তী সময়ে যেই ঘটনাগুলি ঘটছে এবং যেগুলির ব্যাপারে আসলে আমরা সকলেই শঙ্কিত কম বেশি, যেই ঘটনাগুলি ঘটছে, পাহাড়ে যেই ঘটনাগুলি ঘটছে, তারপরে আপনার ইউনিভার্সিটিতে বাংলাদেশের দুইটা প্রধান ইউনিভার্সিটি যেখান থেকে এই আন্দোলনের স্পিরিট যেখান থেকে আসলে ইমিনেট করছিল আর কি আন্দোলনের সময়, সেখানে যেই নৃশংস দুইটা হত্যাকাণ্ড হয়েছে, এই যে ঘটনাগুলি ঘটছে সারা দেশে, যেই মবের যেই একটা প্রকোপ, এই ঘটনাগুলি আসলে খুবই উদ্বেগজনক এবং খুবই আশঙ্কাজনক। আমাদের যদি 9 দফা বলেন বা যদি আপনি আমাদের আন্দোলনের স্পিরিট বলেন, যেটাই বলেন, সেখানে কিন্তু এই ব্যাপারগুলি ছিল না এবং কেউ বলতে পারবে না যে আসলে আমরা কোনো ধরনের, কারণ কি আমরা একটাই ম্যানিফেস্টো ছিল আমাদের সামনে, সেটা হলো যে একটা নতুন বাংলাদেশ, এবং যেটা নিয়ে আপনি একটু আগে যেটা কোশ্চেন করেছেন ম্যামকে, একটা নতুন বাংলাদেশ, এবং যেই বাংলাদেশে অ্যাকচুয়ালি ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা যেভাবে বিভাজিত করে রেখেছিল বাংলাদেশে, যেই যোগাযোগ বৈকল্যের মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছিল, সেই যোগাযোগ বৈকল্যকে উতরে গিয়ে আমরা যাতে এক ধরনের নতুন যোগাযোগ পদ্ধতি এবং সমন্বিত যোগাযোগ পদ্ধতি আবিষ্কারের মাধ্যমে একটা নতুন বাংলাদেশের দিকে এগোতে পারি, এটাই স্পিরিট ছিল আমাদের আন্দোলনের সময়কার স্পিরিট। সেটা আপনি 9 দফার স্পিরিট বলেন, আপনি 1 দফার স্পিরিট বলেন, যে কোনো আপনি এর জায়গায় বলেন। যেমন ধরেন যে ছোট একটা উদাহরণ দিই, যেমন ধরেন যে টিচার্স নেটওয়ার্ক যখন দাঁড়ায় শিক্ষক বৃন্দ নামে 17 তারিখ, তো সেদিন আমরাও ছিলাম ঢাকা ইউনিভার্সিটিতে, সেখানে ওনারা দাঁড়াইছিলেন, আমরা ওনাদের সাথে সংহতি প্রকাশ করতে গেলাম। তো আমরা তখন যখন দাঁড়ান ব্যানার নিয়ে, তখন কিন্তু স্টুডেন্টরা কেউ এই আলোচনা তোলে নাই যে ওনারা কি পলিটিক্স করেন বা ওনাদের দল কি, ওনারা কি মতাদর্শ লালন করেন, ইত্যাদি ইত্যাদি। বাট ইন্টারেস্টিংলি আজকে আমি দেখলাম যে আপনার সম্ভবত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটা মহেন্দ্র সিং এর, ওইখানে একটা আলোচনা সভা, সেইখানে আমাদের সমাজ বিজ্ঞানের শিক্ষিকা সামিনা লুৎফা, উনি সম্ভবত আলোচক হিসেবে সেখানে গেস্ট হিসেবে উনি আমন্ত্রিত ছিলেন। তো ওইখানে আমি দেখলাম যে বিভিন্ন গ্রুপে ওনার ব্যাপারে এক ধরনের আপত্তি উত্থাপিত হচ্ছে যে উনি এটা, ওনার মতামত এরকম, উনি ইত্যাদি ইত্যাদি নানান ধরনের ওনার বাম আদর্শ বা ইত্যাদি ইত্যাদি। তো এই যে ব্যাপারটা, না এটা আসলে ধরেন আন্দোলনের কারা যুক্ত ছিল, কারা বিরোধী ছিল, সেটা তো আসলে ডিফারেন্সিয়েট করাটা খুব মুশকিল। মানে এটা তো আসলে পার্সন টু পার্সন আমরা যদি ইনভেস্টিগেট করতে যাই মুশকিল আসলে জিনিসটা। বাট আমি বলবো যে দুই পক্ষ থেকেই উঠতেছে, মানে ধরেন যারা আন্দোলনের ভিতরে ছিল তাদেরও অনেকে তো বলতেছেন এই ধরনের কথাবার্তাগুলি, আমরা তো দেখতেছি সেগুলি আমাদের চোখের সামনে। ধরেন যে মানে কি বলা যায় এটাকে, আন্দোলন চলাকালীন যারা অনেক জায়গা থেকে আন্দোলন করেছেন তাদেরও অনেকে ধরেন যে এখন আন্দোলনকে একটা পার্সোনাল ক্রেডিটের জায়গা থেকে বা ধরেন যে একটা মানে দলগত ক্রেডিটের জায়গা থেকে সেটাকে ক্লেইম করা, সেই জায়গাটাতে তো অনেকে কাজ, মানে অনেকে এই ধরনের কাজ করতেছে। ইভেন ধরেন যে আমি যখন আপনার আনসাররা এই যে একটা করলো আন্দোলনের পরে, এরপরে রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে, আরো শ্রমিকরা আন্দোলন করতেছে। এখন এই জিনিসগুলি না ধরেন যে খুব এখন তো আমরা একটা গ্লুমি সিচুয়েশনের মধ্যে আছি, খুব একটা কি বলে মানে ধুলোগুলো এখন উঠতেছে, এগুলো এখনো সেটেলড হয়নি। সো দেখা গেছে যে একটা ঘটনার মধ্যে অনেক ধরনের থাকতেছে, অনেক ধরনের প্রেষণা থাকতেছে। যেমন ধরেন আপনি যদি আনসার বিদ্রোহের কথা বলেন বা
শ্রমিক বিদ্রোহের কথা বলেন, এখানে দুইটা ব্যাপার। একটা হচ্ছে যে শ্রমিকদের ন্যায্য যেই দাবি, সেই ন্যায্য দাবি কিন্তু স্টিল সেখানে আছে, তাদের ন্যায্য দাবি কিন্তু পূরণ হয় নাই বলেই তারা মাঠে নামতেছেন বা আন্দোলন করতেছেন। আবার এট দ্য সেম টাইম সেখানে ধরেন যে যারা বিভিন্ন গ্রুপে, মানে যারা এই আন্দোলনের বিপক্ষ বিভিন্ন গ্রুপ, তারাও সেখানে কিন্তু এক ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড তাদের পক্ষ থেকেও তারা করার চেষ্টা করতেছে। এখন আমরা আমাদের কাজটা কি, এখানে সিচুয়েশন এরকম, আমরা কি করব? আমরা তো ধরেন যে এটার কারণে যারাই তাদের রাইটস নিয়ে মাঠে নামতেছে তাদেরকে আওয়ামী লীগ বলে আসলে ই করতে পারি না, মানে কি বলে ফ্যাসিস্টের দালাল বলে তাদেরকে তো আমরা মাঠ থেকে তুলে দিতে পারি না। যেটা আমি আনসার বিদ্রোহের পরেও বলছি বা অন্যান্য ইয়ের পরে শ্রমিক বিদ্রোহ যখন হয় তখন, যে মানে ডেফিনেটলি এখানে অনেক ধরনের ইস্যু আছে, অনেক ধরনের অনেকগুলো পক্ষ আছে, অনেকগুলো পক্ষ কাজ করতেছে। বাট আমরা যেহেতু ছাত্র জনতার পক্ষ থেকে একটা গভর্নমেন্টকে আমরা সরকারে পাঠাইছি, সুতরাং গভর্নমেন্ট, এটা গভর্নমেন্টের কাজ, সে এটা কতটুকু এফিসিয়েন্টলি এটাকে হ্যান্ডেল করতে পারে এটা তার কাজ। এখন এটা তো আমরা দেখবো না, মানে ধরেন যে যেমন আনসার বিদ্রোহের পরে আমরা যেটা বলছি যে গভর্নমেন্ট কোনো বিপদে পড়লেই ছাত্র জনতা লাঠি নিয়ে তাকে ফিরাতে যাবে, এই অবস্থা তো দীর্ঘদিন চলতে পারে না। এই অবস্থা যদি চলমান রাখতে হয় তাহলে আমাদেরকে গভর্নমেন্টে দিতে হবে, মানে তাহলে তো আর এই গভর্নমেন্টের কোনো দরকার নেই। তো আমরা তাদেরকে গভর্নমেন্টে পাঠাইছি ওই কারণে যে আপনারা, এখন আমরা এখানে একটা অভ্যুত্থান করছি, আমাদের যে বাসনা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে আপনারা কাজ করবেন। এখন ওনারা যদি কাজ করতে না পারেন এফিসিয়েন্টলি, সেটা আসলে আমাদের ব্যর্থতা, এবং এই ব্যর্থতা আমাদের স্বীকার করতে হবে বা এই ব্যর্থতার কথা আমাদের বলতে হবে। কিন্তু ধরেন যে কোনো অভ্যুত্থানের পরে যেটা হয়, যেটা ঘটনা ঘটে, এক হচ্ছে যে আপনার ওই অভ্যুত্থানের যেই লেজিটিমেসি, সেই লেজিটিমেসিকে কাজে লাগিয়ে ধরেন যে কেউ যদি নিজের পার্সোনাল ক্ষমতা বা দলগত ক্ষমতার জায়গায় কাজগুলি করে, তাহলে আসলে অভ্যুত্থানের, যেমন ধরেন যে কি বলে এটাকে, যেমন ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেটা নিয়ে এক ধরনের নানা ধরনের কথা বলতেছে যে ওনারা আসলে আমাদের লক্ষ্যগুলি ইত্যাদি ইত্যাদি। তো সেই জায়গাগুলো আমি মনে করি যে আন্দোলনের পরেই বোধ হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই জায়গাগুলি পরিষ্কার করা দরকার ছিল। অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তাদের এই ব্যানারটাকে সমন্বিত ব্যানার হিসেবে প্রমোট করতেছে, তখন ডেফিনেটলি প্রত্যেকটা ক্যাম্পাসের স্টেক হোল্ডারদের সাথে বসে সেই ক্যাম্পাস সংস্কারের আলাপগুলি করা দরকার ছিল। যেমন ধরেন যে এখন ঢাকা ইউনিভার্সিটিতে বা অন্যান্য ইউনিভার্সিটিতে মানে মনে হচ্ছে এই ধরনের একটা আভাস বা এক ধরনের পাওয়া যাচ্ছে, এক ধরনের হিন্টস পাওয়া যাচ্ছে যে বোধহয় কোনো একটা বিশেষ গ্রুপ নীতি নির্ধারণীদের সাথে বসে কিছু একটা ঠিক করতেছেন, কিভাবে সংস্কার হবে, কিভাবে কি হবে। যেমন ধরেন যে আমরা হঠাৎ করে দেখি যে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি চায়ের দোকানগুলো নাই, তো এটা তো নাই যে এটা তো একটা সিস্টেমের মধ্যে এসে নাই হইতে হবে। মানে আপনি যদি বলেন যে আমি ক্যাম্পাস সংস্কার করতে চাই, তাহলে ডেফিনেটলি ক্যাম্পাসে ক্রিয়াশীল সবগুলি মানে পক্ষের সাথে বসতে হবে, তাদের মাধ্যমে সমন্বিত একটা প্ল্যান এখানে আসতে হবে। সো এই যে জায়গাটা ছিল, আমরা যখন আন্দোলন করছি তখন কিন্তু এই জায়গাগুলি ছিল না, কিন্তু আন্দোলন পরবর্তী সময়ে এই যে বিভাজনটা, আমার মনে হয় এটা এই কারণেই হচ্ছে যে আমাদের এই আন্দোলনটা অ্যাকচুয়ালি আমাদের সবার লক্ষ্য ছিল যে শেখ হাসিনার পতন বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন। কিন্তু আপনি যদি বলেন যে এটা কি কোনো সামাজিক সমাজ বিপ্লবের মধ্য থেকে আসছে এই অভ্যুত্থান, নো, কোন ধরনের এখানে কিন্তু কোনো আমাদের যে সামাজিক প্রশ্নগুলি আগে ছিল, শেখ হাসিনার আমলে ছিল বা তারও আগের থেকে ছিল, সেই প্রশ্নগুলির কিন্তু কোনো ইফেক্টিভ সমাধান এই আন্দোলনের মধ্য থেকে আপনি যদি বলেন যে সমাধান হয়েই ওটার ভিত্তিতে আন্দোলনটা হয়েছে, তা কিন্তু হয়নি। বরং আমরা এক ধরনের একটা আপাত বন্ধনের মধ্যে, আপাত ঐক্যের মধ্যে আমরা কাজ করেছি। এখন ওই কন্ডিশনটা তৈরি হয়েছে, যেটা আমি আগে বলছি যে আমাদের মধ্যে এক ধরনের যোগাযোগ বৈকল্য ছিল। আওয়ামী লীগ প্রত্যেকটা গ্রুপকে এমনভাবে সে আলাদা করে রাখছে যে যাতে ইফেক্টিভ যোগাযোগটা না করে। এখন আন্দোলনের ফলে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে যে একটা যোগাযোগের পাটাতন তৈরি হয়েছে, একটা ইফেক্টিভ যোগাযোগের প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটকে যদি আমরা নষ্ট করি বিভিন্ন ধরনের কার্যকলাপের মাধ্যমে, বিভিন্ন ধরনের গোষ্ঠীগত স্বার্থ, ব্যক্তিগত স্বার্থ এবং অন্যান্য জায়গা থেকে আমরা যদি এটাকে নষ্ট করি, সেটা যে কেউ, আমরা যদি সেই জায়গাটাকে নষ্ট করি তাহলে কিন্তু আমরা আবারও ওই যে শর্তটা তৈরি হয়েছিল, কন্ডিশনটা তৈরি হয়েছিল, ওই মোমেন্টটা আমরা আবার মিস করবো, ট্রেনটা আবার মিস করবো এবং এটা আবার দীর্ঘমেয়াদে আমাদের জন্য একটা ক্ষতির কারণ। ধন্যবাদ জাফর সাদিক। আপনার মনে থাকবে যে স্বাভাবিকভাবে সবারই মনে আছে, যেমন 30 জুলাই ফেসবুক পেজটা যদি আপনি দেখেন, যে পুরো ফেসবুকের সব কিন্তু লাল হয়ে গেছে, মানে আপনার আমার ফেসবুক বন্ধু তালিকা অনেক জি
তো স্বাভাবিকভাবে পুরো ফেসবুকের প্রোফাইল পিকচার টোটালটাই লাল হয়ে গেছে, দু একজন কালো দিয়েছে তার বিপরীতে। তো ওই সময় যে কেউ আবার লাল কালো মিলিয়ে দিয়েছে, তো সাইকিক ইউনিটির জায়গাটা যেটা তৈরি হয়েছে সেটা কিন্তু আসলে চোখে পড়ার মতো। ধরেন আপনি 18 জুলাই রাত 8:30টার পরে শাটডাউন হলো, তখন কিন্তু সারা বাংলাদেশের কেউ ফেসবুক কিংবা ইন্টারনেট ব্যবহার করতে পারেনি, কিন্তু আমি 1 মিনিটের জন্য কিন্তু ইন্টারনেট বিবর্তিত ছিলাম না। সরি, আমি এটা ভিন্ন প্রসঙ্গ। তবে আমি দেখেছি সেই সময় আন্তর্জাতিক বহির্বিশ্বে স্বাভাবিকভাবে আমি আমি 3 রাত সারা রাত আমি অফিসে ছিলাম। আমি দেখেছি তাদের যে আকুতি বাংলাদেশের সাথে যোগাযোগ করতে না পারা, সেইখান থেকে যে একটা ইউনিটি তৈরি করা, সেই জায়গাটা আপনি এখন এসে যদি সেই জায়গাটাতে তফাৎ মিলাম তাহলে আপনি দেখবেন যে 5ই আগস্টে অনেকে কিন্তু কালো প্রোফাইল পিকচার করেছে, যারা 30 জুলাই লাল প্রোফাইল পিকচার করেছে। আমি নিজে দেখেছি অনেকেই করেছে, যে ওইটার সাথে ছিলাম একমত, এইটার সাথে নাই। তো স্বাভাবিকভাবে এই আন্দোলনটা কিন্তু আপনার সরকার পতনের আন্দোলন ছিল না, কিন্তু সেটা এসে সরকার পতনের আন্দোলন তৈরি হয়েছে। আপনি বললেন নতুন বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেটা বলি যে স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া কিন্তু এই যে আমার পাশে মঞ্জুরাল মতিন রায় বসা আছেন, উনি হলো যে আমার 10 বছরের পুরনো কলিগ। তো প্রীতম ভাইয়ের কথা যদি বলি যে উনি যে ওই যে বললো না তার বাপের জন্য দাঁড়ায়নি, কিন্তু ফেসবুকে আপনি দেখেন যে ওনাকে বললেন যে এলেন দেখলেন জয় করে চলে গেলেন। আমি স্বাভাবিকভাবে একটা কথা বলি যে ওই দিন ধরেন এই জিনিসগুলো যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে, স্বাভাবিক মানুষের ভিতরে যে এক ধরনের স্প্রিয়া তৈরি হয়েছে, সেটা আসলে যারা এই আন্দোলনের সাথে ছিল তাদের মধ্যে তারাই সঠিকভাবে বলতে পারবে। আমি গতকালকে খাগড়াছড়ি থেকে এসেছি, দিঘিনালা আমি 2 দিন গিয়েছিলাম। আমি এই যে আপনি বললেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহারটা, ওই দিনে দিঘিনালায় কি হচ্ছে ফেসবুকে পোস্টে ভরা, আমরা জানি না, আমরা পোস্ট করছি, আমরা শেয়ার করছি। পরবর্তীতে হিউম্যান স্কলার তারা ফ্যাক্ট চেক করে দেখলো যে 11 ধরনের ফেসবুকে গুজব ছড়িয়েছে। আমরা স্বাভাবিকভাবে পাহাড়ি বাঙালিদের যে সংকট সেটা নিয়ে আমরা সবাই জানি, সেটা আদি সংকট। সেই সংকটের সাথে এই বর্তমান বাংলাদেশে নতুন বাংলাদেশে এসে কি সংকট তৈরি হয়েছে, কে কোন ঘটনার প্রেক্ষিতে হলো, সেটা অনেকে না জেনে আমরা অনেক ধরনের পোস্ট করছি। আমরা একটা মন্তব্য করে দিচ্ছি আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে। অনেক দায়িত্বশীল লোককে আমরা দেখেছি যে ফেসবুকে পোস্ট করে দিচ্ছি, আসলে জানছি না ওখানে কি হচ্ছে। আমরা ঢাকায় বসে একটা মন্তব্য করতে পারি, বাস্তবতা একেবারে ভিন্ন। আমি যখন গেলাম সেখানে মানুষের সাথে কথা বলেছি, ফেসবুকে যা দেখেছি তার সাথে বাস্তবতার মিল নেই। আমি যদি এখন বলতে যাই তাহলে আমি হবো রাজাকার। ধরেন আপনি এইটা বাস্তবতা। এখন সেখানে অনেক ঘটনা যে আদিবাসীরা দীর্ঘদিন ধরে নিষ্পেষিত এবং তাদের সাথে সেনাবাহিনীর যে সংকট, সেটা সত্য, এইটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেখানে যখন এই দিন ঘটনা ঘটেছে, কিন্তু এই প্রেক্ষাপটে যে তৈরি হয়েছে, কেন ওই ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এই আগুন জ্বালানো, সেই আগুনে কারা ক্ষতিগ্রস্ত হলো, তাদের বাড়ি দোকানপাট পড়লো, এটা আমরা কখনো জানার চেষ্টা করি না। আচ্ছা ঠিক আছে, একটা ঘটনা নেই, আমরা নেই, কিন্তু আমাদের এগুলো জানতে হবে। সোশ্যাল মিডিয়ার এই কথা বললাম যে মঞ্জুরাল মতিনের কথা বললাম যে সোশ্যাল মিডিয়ায় যে তার নামে যে অপপ্রচার আপনারা সবাই দেখেছেন যে সেই দিনের ঘটনা পরে তার পরিচয় কত ধরনের তথ্য তৈরি করা হচ্ছে, একবার ফ্যামিলি ট্রি তৈরি করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি বলি যে আমরা এই জাহাঙ্গীরনগরটা আমার হাত ধরে আমি প্রতিষ্ঠা করেছিলাম। 15 জুলাই রাতে আমি সারা রাত ঘুমাইনি, আমি ঘুমাতে পারিনি। অন্তত প্রত্যেকটা আমাকে জাহাঙ্গীরনগরের সাংবাদিক যারা, তারা একটা জায়গায় পালিয়েছিল জানের রানীর সন্দেহে, সেখান থেকে আমাকে যখন ফোন দিয়েছে আমি সারা রাত ফোন দিয়ে যেভাবে চেষ্টা করেছি, মুশফিকের সাথে আমরা সারা রাত যোগাযোগ করেছি। আমাদের জায়গা থেকে আমাদের কি ধারণা ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই দিনেই যে যারা আহত হচ্ছে তাদের সাহায্যে কি করব। আমি এই কথাগুলো এই জন্য বলছি যারা এটা ক্যাম্পাস রিলেটেড, আপনারা দেশীয় বিবেচনায় কথা বলবেন, আমি ক্যাম্পাসের বিবেচনায় আমার কথাগুলো বলবো। আমরা যারা আমাকে একজন বলছিল, ট্যাগ করে বলছিল জিমেল ভাই আমরা কি তাদের জন্য কিছু করতে পারি কিনা। আমরা গোপনে একটা ফান্ড কালেকশন করেছিলাম, অনেকে প্রশ্ন করেছে, আমি উত্তর দেইনি কোনোদিন। সেই ফান্ড যারা কালেকশনের সাথে ছিলাম প্রত্যেকের নাম সংগ্রহ করে তাদের নামে মামলা করা একজনের নাম ফাইল করেছে, আমার নামে পারিনি, কিন্তু আমার সেই তথ্য চাওয়া হয়েছে। তো আমরা কাজ করেছি না, তার ভিতর থেকে কাজ করতে হবে। এখনো সংকট আছে, এই সংকটটা কিভাবে আমরা সমাধান করব সেটা পর আমাদেরই বুঝতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দেখবেন যে কত ধরনের আইডি থেকে কত ধরনের পোস্ট হচ্ছে। স্বাভাবিকভাবে অনেকে আমরা এটা বলছি যে আমরা সেই পোস্টগুলো তাদের দেখছি, দেখার চেষ্টা করছি যে হ্যাঁ আমরা
অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটা পোস্ট দেখলে সেই পোস্টের পরে আমরা দুই ধরনের, একটা হলো যে পক্ষে, একটা হলো বিপক্ষে, কিন্তু বাস্তবতাকেও বোঝার চেষ্টা করি না কারা এখানে বেনিফিশিয়ারি হচ্ছে এটা বোঝা দরকার। এখানে স্বাভাবিকভাবে আমরা বৈষম্যহীন সমাজের কথা বলছি, সেই বৈষম্যহীন সমাজের কথা যদি আমরা বলতে চাই, আমাদের কোনো পার্সোনাল ইন্টারেস্ট আছে কিনা তার থেকে আমাদের দেশের ইন্টারেস্ট দেখতে হবে। এটা এখানে গুরুত্বপূর্ণ এই অর্থে এখন আমরা এই সরকার পরিবর্তনের পর প্রথম ভাবে আমরা, কারণ আমরা যখন 2009 সালে নতুন সরকার আসলো তখন আমরা আস্তে আস্তে করে ফেসবুক ব্যবহার করে 2014-15 আমরা নতুন কোনো সরকার দেখিনি আমাদের সময়, কারণ সোশ্যাল মিডিয়ায় নতুন কোনো সরকার দেখিনি। আমাদের সামনে একটা নতুন সরকার আসছে, আমি জানি বিভিন্ন ধরনের কর্মকাণ্ড সমালোচনা হচ্ছে, আমরা কিছু প্রতিবাদ করছি, আমাদের নিজেদের জায়গা থেকে আমরা অনেকটা পক্ষপাতিত্বমূলক আচরণ করছি, তা অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু আমার সমাধানের পথটা কেন করছি না সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। স্বাভাবিকভাবে এই যে গুজবের বিষয়টা এখন খুবই গুরুত্বপূর্ণ, এটা আগের সরকারের মতো বলছি না, বাস্তবতা হলো যে তাদের ইন্টারেস্টের জায়গাটাকে এটা আমাকে দেখতে হবে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। আমরা জানি যে 5ই আগস্টের পর বাংলাদেশ থেকে পরিচালিত 64টি সবচেয়ে সন্ধানে যেগুলো সোকল মৌলবাদের সাথে যায়, যেগুলো ইকোনমিক ইসলামপন্থী পেজ, এই ধরনের পেজগুলো ছিল অনেক, সেখানে প্রায় 54 লক্ষ টাকা খরচ করা হয়েছে এবং পরবর্তীতে এগুলো অধিকাংশ সহ সেগুলোকে দেখা গেল অধিকাংশ ফেসবুক পেজে সরকারপন্থী মতবাদ প্রচার করা হতো। সেই পেজগুলোকে আবার ফিরে আসছে কিনা কিংবা সেই টাকা খরচের জায়গাটা আবার চলে আসছে। ধন্যবাদ। আসলে আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, সেটা হচ্ছে এই ধরনের ফেসবুক পোস্টগুলো যেন হয় না, আমাদের গ্রুপে হয়, আমি দেখেছি অনেক ধরনের পোস্ট আসছে, দেখছি প্রোফাইল পিকচার লাল, হ্যাঁ, যেটা 30 জুলাই করা হয়েছে, পরবর্তীতে ভিতরে তার পোস্ট, তার যে তার প্রোফাইল পিকচারের সাথে বর্তমান এইগুলো পোস্টগুলো কোন মিল নাই, যেগুলো অনেকগুলো 5ই আগস্টের পরে তৈরি করা হয়েছে এবং সেই জায়গা থেকে অনেকে নতুন নতুন আইডি তৈরি করা হচ্ছে, সেগুলো থেকে পোস্ট দেওয়া হচ্ছে। এটা বিভাজন যে তৈরি করা হচ্ছে না এটা কিন্তু বলার কোনো সুযোগ নেই, এটা খুব ভালোভাবে খেয়াল করছে। আমি ব্যক্তিগতভাবে এখন খুব একটা সময় দিতে পারি না, তারপরে যতটুকু দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যে ব্যবহারটা, এটা আপনি বললেন যে অনেকগুলো পেজ, যেমন অনেক পেজ মানে ক্ষমতাসীনদের যে পেজ, আওয়ামী লীগের যে পেজগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছিল, সেগুলো কিন্তু আবার অ্যাক্টিভ হচ্ছে, সেগুলো থেকে পোস্ট হচ্ছে। কি ধরনের পোস্ট হচ্ছে, আমাদের পক্ষ থেকে কি ধরনের পোস্ট হচ্ছে, আমরা সমালোচনা মানে চাই, সবাই আমরা সমালোচনা করছি, কিন্তু আমাদের জায়গা থেকে কতখানি আমরা দায়িত্বশীল আচরণ করছি সেটাও দেখা দরকার আছে। প্রথমত সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এখানে যারা আছেন তাদের পাশে বসে কথা বলার যোগ্য আমি নই, কারণ ওই 2 দিন ফেসবুকে ভাইরাল হলে কেউ ধরুন অধ্যাপক শর্মিন মিলনকে আমি বহু বছর ধরে প্রশ্ন করে আসি, তার কথা শুনে মুগ্ধ হই, তার পাশে বসে কথা বলার যোগ্যতা আমি ওই কদিন ভাইরাল ছিলাম বলে আমার হয়ে যায়নি, তাই আগেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুবই সামান্য মানুষ, টেলিভিশনে আমার কাজটা হচ্ছে একেবারে যত কম কথা বলে ওদের কথা বলার সুযোগ করে দেয়, উপস্থাপক হিসেবে এই কাজটা আমি বিশ্বাস করি, ওটা আমি করি, এই কারণে আমাকে নিয়ে আগে যে কোনো আলোচনা হয়নি, এই জন্য আমি খুবই আনন্দিত এবং আইনজীবী হিসেবে আমি খুবই নগণ্য। খুব বড় বড় আইনজীবীদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। মাহমুদুল ইসলাম স্যারের নাম আপনারা শুনেছেন কিনা আমি জানি না, তিনি যদি দোতলায় প্রেস দেখতেন যে কোনো একটা খুব বড় মামলা করে এসেছেন, উনি ওই বয়স কষ্ট করে সিঁড়ি দিয়ে নেমে তারপরে ওর পেছন দিক দিয়ে উঠতেন যাতে গরম করে কথা বলতে না হয়। খুবই প্রচারী মানুষ, কিন্তু আইনজীবীরা বিপদে পড়লে, ডক্টর কামাল হোসেনও বিপদে পড়লে মাহমুদুল ইসলাম স্যারের কাছে আসতেন, তো তাদের কাছে ঘোরার সুযোগ আমার হয়েছে এবং এই কারণে এটা আমার সবসময় মনে হয়েছে যে এই যে একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমরা গেলাম না, যেখানে আমরা দেখলাম যে যে মানুষটা বামপন্থী, যে মানুষটা খুব ধর্মভীরু, খুব ধর্মকে ভালোবাসে, যে মানুষটা হিজাব পরে, যে মানুষটা খুব পশ্চিমা পোশাক পরে, যে মানুষটা মাদ্রাসায় পড়েছে, যে মানুষটা ইংরেজি মাধ্যমে পড়েছে, এরা যে সবাই মানুষ এবং একজন মানুষের বুকের রক্ত যখন রাজপথে গড়ায় তাদের বুক ফেটে কান্না আসে। এই যে আমরা সবাই মানুষ হতে পেরেছিলাম, এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছিলাম, এটার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তার কাছে। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গিয়েছি এবং এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়ার পর যদি আমার মৃত্যু হতো আমার আসলে কোনো আফসোস থাকতো না, কারণ প্রতিদিন আমার স্ত্রী এখানে আছেন, এই যে আমার খুব আদরের পোষা প্রাণীগুলো এখানে আছে, আমার প্রতিদিন ওদের কাছ থেকে বিদায় নিয়ে বেরোতাম যে আজকে হয়তো আর বাসায় ফেরা হবে না, তারপর তো আমরা বাসায় ফিরেছি, এর চেয়ে বেশি আনন্দের কি আছে?
যাত্রাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে। আমরা যে একটা স্বপ্ন দেখতে পাচ্ছি না আজকে, যে নতুন বাংলাদেশ হয়তো করে ফেলবো আমরা, এই স্বপ্ন দেখার কথা কি আমরা ভাবতাম 5 তারিখের আগে? আমরা ভেবে পেতাম না যে আসলে কি করবো। কত তরুণ হঠাৎ দেশ ছেড়ে চলে গেছেন, তাদেরকে আমি মনে করে আমাদের সিলেটের একটা বড় বছরটা বলতাম যে সিলেটে এক ভদ্রলোক, তিনি সিলেটের সাথে আসামের কিন্তু খুব যোগাযোগ। আমরা খানিকটা মানে বাঙালি না সিলেটি এটা নিয়ে মাঝে মাঝে বিতর্ক করে ফেলি। আমাদের কিন্তু নিজস্ব বড় কথা আছে, যদিও হারিয়ে যেতে বসছে। তো আসামের সাথে সিলেট ছিল বঙ্গভঙ্গের আগ পর্যন্ত। তো সেই আসামে একজন চলে যাচ্ছে সিলেট ছেড়ে, তো খুব বড় একজন আউলিয়া ছিলেন, তার কাছে গিয়ে এই ভদ্রলোক বলছে সিলেটে তো আমার খাবারের জোগাড় করুন, আমি আসাম চলে যাচ্ছি। তো উনি হাসতে হাসতে বললেন, ঠিক আছে, আসামের আল্লাহকে আমার হয়ে সালাম দিও। তো এছাড়া বেশি কিছু বলার থাকতো না আসলে দেশ নিয়ে, যারা দেশ নিয়ে হতাশ হয়ে চলে যাচ্ছিলেন, যে ওখানে হয়তো পশ্চিমে ভিন্ন কোনো সৃষ্টিকর্তা আপনার দেখভাল করবেন। কিন্তু এখন তো আমরা আশা অন্তত নিজেদের মধ্যে খুঁজে পাই। কালকে সুযোগ হয়েছিল আদিবাসী ভাই বোনদের অনেকের সাথে, কেউ চাকমা, কেউ মামা, কেউ মুনো, কেউ বাচ্চাঙ্গা, তাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলা। তারা কিন্তু নিরাশ নয়। তারা সেই 47 থেকে শুরু করলেন তাদের সমস্যা, কিভাবে বাঙালি জাতীয়তাবাদ তাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে, কিভাবে সেনাবাহিনী ধীরে 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 তাদের ঘাড়ের উপর চেপে বসেছে, কিভাবে একটা পুরো বড় জাতিকে বানিয়ে ফেলা হয়েছে, যে পুরো জাতি, শিশু হোক, গর্ভবতী নারী হোক, তারা অপরাধী। তাদের একে দিন চাল নিতে হলো সেনাবাহিনীর কাছ থেকে লিখিত অনুমতি নিয়ে আসতে হয়। কিন্তু তারা নিরাশ নয়। তারা এই যে আজকে এসে কথা বলছেন, তাদের কথা অনেকে মনোযোগ দিয়ে শুনছে, তাদের কথা বারবার বলা হচ্ছে, সেজন্য তারা আশাবাদী। এবং আমাদের বোধহয় সবার বোঝা প্রয়োজন, জানা প্রয়োজন যে আসলে কতটা ভয়ঙ্কর অবস্থায় আমরা পৌঁছেছিলাম, কতটা অসহায় অবস্থায় আমরা পড়েছিলাম আমাদের প্রত্যেকটা ব্যবস্থা নেই। অর্থনীতি কতটা খারাপ জায়গায় গেছে, আমাদের পুলিশ বাহিনী একটা দেশে অনুপস্থিত ছিল 10-15 দিন ধরে, খুঁজে পাওয়া যায়নি কাউকে। জানেন ইতিহাসে কবার এই ধরনের ঘটনা ঘটেছে, একটা দেশের সর্বোচ্চ আদালতের একজন তাদের সব বিচারক পদত্যাগ করেছে। আমি জানি না কবার দেশে এমন হয়েছে, একজন স্বৈরাচারের সাথে দেশের অধ্যাপক, সাংবাদিক, এমনকি মসজিদের খতিবকে পর্যন্ত পালিয়ে যেতে হয়েছে। অভূতপূর্ব ঘটনা এগুলো। এবং তাই পীরির মান আবার নতুন করে তৈরি করতে হলে অনেক লম্বা পথ পাড়ি দিতে হবে। এবং সেখানে ওই যে 1300 পথ, যারা এখনো মনে করছে যে গত নির্বাচনটা হয়নি, তারা যেমন এখন আওয়ামী লীগের হয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইসলাম খুব সুন্দর একটা প্রতিবেদন করেছে, যারা আমি আমার পরিবারের শিবির সে নিয়ে একটা প্রতিবেদন করে পরে দেখিয়েছিল যে কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না, তারা এই কাজগুলো করছে। কিন্তু এগুলো কিন্তু আলোচনা নেই। আলোচনা নেই যে একজন উপদেষ্টা নাহিদ কিন্তু সে দীঘিনালায় ছুটে গেছে, এর আগে কত মন্ত্রী গেছেন, নাকি ঢাকায় বসে বানিয়ে দিয়ে শেষ হয়ে গেছে। এই ঘটনাগুলো কিন্তু ঘটছে। কিন্তু আমাদের আদিবাসী ভাই বোনেরা কিন্তু অনেকে জানেন না যে একজন উপদেষ্টা গেছেন এবং তিনি আন্তরিকভাবে যাবার চেষ্টা করেছেন। এই চেষ্টা করতে আছে, দিনের শেষে সফল হবে কিনা সেটা বড় কথা নয়। আমি তো ইতিহাস থেকে খুব যত অল্প জানি তারপরেও শিক্ষা নেবার চেষ্টা করি। অক্টোবর রেভলিউশনের মতো এত বড় বিপ্লব, হ্যাঁ, সারা পৃথিবীকে স্বপ্ন দেখিয়েছে সোভিয়েত রেভলিউশন। সেখানে লেনিন অসুস্থ, তার কানে আসছে ট্রটস্কিকে ছুড়ে ফেলা হবে। লেনিন সেই অসুস্থতার মধ্যে 2-3 বার তার স্ট্রোক হয়েছে, তারপর উঠে বলছেন না, এটা হতেই পারে না। কিন্তু স্টালিনকে সেই কাজ করেন দীর্ঘদিনের মাথায়, ট্রটস্কিকে কি দেশান্তরী হতে হয়নি? তারপর কি ট্রটস্কি বলবেন যে বিপ্লবের আসলে আমার ভুল ছিল, এই লড়াই করা আমার ভুল ছিল? কোনোদিনই না। লড়াইকে আমরা করতে পারি, স্বপ্ন দেখতে পারি, এটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আছি কাল নেই, কিন্তু স্বপ্ন দেখেছিলাম, হতাশ হয়ে পালিয়ে যায়নি, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। প্রাপ্তির আয়োজনে আশা তাই প্রাপ্তি শব্দটাও চলে আসবে কিভাবে যেন। অনুমতি মিলে একটা ছোট্ট কবিতা পড়ে শোনাই। এই গোটা আন্দোলনে আমরা নজরুলের কাছে বারবার ফিরে গেছি এবং আশাবাদ যদি কারোর কাছে শিখতে হয়, আমার নজরুলের কাছে শিখতে হবে। কারণ এই মানুষটা হিন্দু মুসলমানকে এক জায়গায় করার জন্য কত কিনা করেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারপরে তার চোখের সামনে কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। তখন রাজনীতি ছেড়ে, নির্বাচন ছেড়ে একরকম নিজের মতো নিজেকে গুটিয়ে নিয়েছেন সঙ্গীতের জগতে, কিন্তু তারপরও কিন্তু আশা ছাড়েন। সেই যে ওই গানটা বাগিচায় দুলুনি, এত জনপ্রিয় গজল, সেখানে কিন্তু বলছেন যে এখন বসন্ত আসেনি, বুলবুলি শাখাতে দৌড় দিও না তুমি,
কিন্তু ঠিকই বলছেন, ফাল্গুনের মুকুল জায়গা দুপুর ভাঙা আসবে ফুলের রং, আশা তিনি কখনো ছাড়েন না। তাই প্রচন্ড আশাবাদের একটা কবিতা, বোধন কবিতাটার নাম। এবং এই কবিতাটা বারবার পড়ছি গত কদিন ধরে, যখন আশেপাশে নিরাশার কথা শুনি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু রিক্সায় উঠে মানুষের যে খেটে খাওয়া মানুষ আমার রিক্সাটা টেনে না, কিংবা মেট্রো রেলে বা লোকাল বাসে যে মানুষগুলো খাম ছড়িয়ে আমার পাশে বসে থাকেন, তাদের মুখে কিন্তু এতটা হতাশা এতটা নিরাশা দেখি না, তাদের চোখে আশার ঝিলিক দেখি। এবং সে আশায় দিনের শেষে কি করতে পারলাম তার সবচেয়ে বড় কথা, লড়াইটা চালিয়ে যাচ্ছি কিনা প্রত্যেকের জায়গা থেকে। একটু পড়ে শোনাই। প্রচন্ড নিরাশার জন্য লেখা কবিতা, ব্রিটিশ ভারতের সময় বসে ভারতকে নিয়ে নজরুলের স্বপ্ন। দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক হয়ে মরুভূমি হয়ে গুলিস্তা হাসিবে ধীরে। কেদনা দোলনা বেদনা দীর্ঘ এ প্রাণে আবার আসিবে সত্যি, দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি। জীবন ভাবন যদি মালঞ্চ ময়ূর তত্ত্বে আবার বিরাজে, সহিবেই ভাই ওই তো সেদিন, সহিবে এ শির পুষ্প তাজে। করুণা নিরাশ অজানা যখন ভবিষ্যতের সব রহস্য, যবনিকা আড়ে প্রবলিকা মধুর বীজেই সুপ্ত স্বর্ণ শস্য। অত্যাচার আর উৎপীড়নে যে আজকে আমরা পর্যুদস্ত, ভয় নাই ভাই ওই যে খোদার মঙ্গলময় বিপুল হস্ত। দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দরিদ্র শুষ্ক এ মরুভূমি ওই গুলিস্তা আসিবে ধীরে। দুদিনের পরে গ্রহ ফেরে ভাই, সব আশা যদি না হয় পূর্ণ, নিকট সেদিন রবে না এদিন, হবে জালিমের গর্ব চূর্ণ। একটু ফিরে যাই, এই যে আমরা কি ভেবেছিলাম শেখ হাসিনা এত তাড়াতাড়ি চলে যাবে, হবে জালিমের গর্ব চূর্ণ। আমি আর আমার খুব প্রিয় শিক্ষক তানজিমুদ্দিন খান, আমরা বসে বসে হতাশ হচ্ছি যে কি হবে। তানজিম খুব স্নেহ করেন আমাকে, বলেন পিতন অস্ত্র লাগবে। আমি বললাম স্যার অস্ত্র লাগবে, গৃহযুদ্ধ যদি হয় আমরা পড়ে পড়ে গুলি খাবো, অস্ত্র লাগবে। তো পালানো তো স্বৈরাচার, পুণ্য পিয়াসী যাবে যারা ভাই মক্কার পুত তীর্থ লক্ষ্যে, কণ্টক ভয়ে ফিরবে না তারা পথেই জীবন সরবে। ওই যে তখন কিন্তু দেশ ছাড়ছিল মানুষ, মক্কা চলে যাচ্ছিল যে হবে না কিছু হতাশ, তো বললেন ওরা পথেই জীবন সরবে। দুঃখ কি ভাই, তারপরও বাংলা হচ্ছে দুঃখ নাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দরিদ্র শুষ্ক হয়ে মরুভূমি হয়ে গুলিস্তা আসিবে ধীরে। অস্তিত্বের ভিত্তি মোদের বিনাশেও যদি ধ্বংসগন্ধা, সত্য মোদের কান্ডারি ভাই, তুফানে আমরা পরোয়া করি না। যদিও এ পথ ভীতি সংকুল, লক্ষ্যস্থল কোথায় দূরে, যদিও এ পথ ভীতি সংকুল, লক্ষ্যস্থল কোথায় দূরে, বুকে বাঁধব ধ্রুব অলক্ষ্য আসিবে নাহিয়া অভয় দূরে। দুঃখ কি ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে, দলিত শুষ্ক হয়ে মরুভূমি হয়ে গুলিস্তা হাসিবে দূরে। লক্ষ্যস্থল দূরে, কোনো সন্দেহ নেই, অনেক দূরে, কিন্তু স্বপ্ন আমাদের থাকবে। এবং যারা এই যে এত অত্যাচারের মধ্যেও ফসল ফলার প্রতিদিন যে কৃষক, যে শ্রমিক এত অত্যাচারের মধ্যেও দেশ গড়ে, তারা কিন্তু এত সহজে আমাদের মধ্যবিত্তের মতন হতাশ হন না। কারণ ফেসবুকে এত মিথ্যা দেখার সময় তাদের নেই ভাই। তাদের পাশে যাই, তাদের কথা যদি শুনি, আমরাও আশা খুঁজে পাবো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ। এখানে হচ্ছে হত্যা করা হয়েছিল, রাস্তায় রাস্তায় মানুষকে পিটিয়ে মারা হচ্ছিল। সেই ফরাসি বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেখেছি সামাজিক বিজ্ঞানের উদ্ভব হলো, মানুষের আপনার বলা হলো যে মনের অসুখ হয়েছে, মানুষকে সুস্থ করতে হবে। তো বাংলাদেশ সেই জায়গা থেকে কি আসলে ফরাসিদের তুলনায় যারা পৃথিবীর সবচেয়ে সভ্য জাতি তাদের তুলনায় অনেক ভালো আছে কিনা, এক নম্বর। দুই নম্বর, এখন পর্যন্ত দুর্নীতি সূচকে আমরা দশম, এখন পর্যন্ত গণমাধ্যমের স্বাধীনতা সূচকে আমরা 165তম, এখন পর্যন্ত পৃথিবীর যে কোনো ধরনের সূচকে আমরা পৃথিবীর সর্বশেষ 15 কিংবা 20টি দেশের মধ্যে থাকি। তারপরেও একটা সরকার চলে যাওয়া, যারা কিনা পুরো দেশকে একদম বলা যায় যে তলাবিহীন ঝুড়ি না হলে মানসিকতার দিক থেকে বানিয়ে গেছে, সেই সরকার চলে যাওয়ার পর এত দ্রুততম সময় হতাশ হয়ে যাওয়ার পিছনে কারণটি কি এবং সে থেকে উত্তরণের পথটি আসলে কি হতে পারে? ধন্যবাদ জাফর, সবার বক্তৃতা, সবার কথা শুনে বিশেষ করে
আমি এত ফেসবুকে কিছু অ্যাক্টিভিজম আছে, কিন্তু রিসেন্টলি ফেসবুকে খুবই অনিয়মিত হয়ে গেছি, ফলে আমি খুব ভালো করে চিনতাম না আপনাকে। কিন্তু বারবার আসছিল যখন ওই সময় যেটা ঘটেছিল বারবার আসছিল, তখন তো অনেক বেশি ফেসবুকে ছিলাম, তখন চিনেছি সত্যি কথা। টিভিও দেখা হয় না ইদানিং। তো এবং এই প্রজন্মের সাথে তো একটু পার্থক্য আমাদের আছে। আমার সঙ্গীগুলো এখানে বাকিরা যারা বসে আছে তারা উত্তর প্রজন্ম, অনেকে উত্তর প্রজন্ম। তো আমাদের সাথে আমরা তো আসলে 71 দেখিনি পাওয়া যায়, 71-এ আমরা খুব ছোট ছিলাম, কিন্তু আমরা 90 দেখেছিলাম, আমরা 75 দেখেছিলাম। আমাদের বোঝাবুঝিটা হয়তো কিছুটা ওই আমাদের অতীত অভিজ্ঞতার সাথে, আপনারা জানেন যে আমরা অভিজ্ঞতাগুলোর সাথে মিলিয়ে মিশিয়ে বুঝতে চেষ্টা করি ঘটনাগুলো। এবং যেহেতু সমাজবিজ্ঞানের শিক্ষার্থী, সমাজবিজ্ঞানে কাজ করি, ফলে এই সমস্ত বিষয়গুলি তো আগ্রহের জায়গা, এগুলো বিশ্লেষণ করার প্রয়োজন হয় আমাদের। আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম, বিশেষ করে শিক্ষক নেটওয়ার্কে আমাদের আলোচনা হয়েছিল যে এটা কি বিপ্লব? এটা বিপ্লব নয়। অনেকে এটাকে বিপ্লব বলে, এটা বিপ্লব বলার বিরাট বিপদ আছে। আমি সেদিন নুরুল কবিরের বক্তৃতা শুনতে গিয়েছিলাম, এবং এটা এখন অনলাইনেও আছে, আপনারা শুনে নেবেন বিপ্লব বলতে কি কি লাগে, যে কারণে এটাকে বিপ্লব বলা যাবে না। এটা গণ-অভ্যুত্থান, এটা গণ-অভ্যুত্থান। একটা দাবি ছিল, সেখান থেকে কি করে সরে আমরা এক দফায় চলে আসলাম। এটা থার্ড ফেসবুক না থাকলে অভূতপূর্ব জিনিস দেখার সৌভাগ্য হতো না, যে সব এক হয়ে গেল। মানে এই যে সিম্বলিক যে রিপ্রেজেন্টেশন ছিল, সেটা খুব ইন্টারেস্টিং ছিল ওই সময়। ফলে ফরাসি বিপ্লবের সাথে তুলনা করা একটু মুশকিল। ফরাসি বিপ্লব আরো অনেক বড় প্রেক্ষাপটে ঘটেছিল। এখন অভ্যুত্থানের প্রেক্ষাপটে আমরা মানে এইরকম অভ্যুত্থান নিকট অতীতে কটাই বা হয়েছে। শ্রীলঙ্কার একটা অভ্যুত্থান আমরা দেখেছি, কিন্তু আমরা দেখেছি রক্তপাতী না, এটাকে রক্তপাতী, কিন্তু আমাদের অনেক রক্তপাত ঘটেছে। আমরা আরো বেশি আশঙ্কা করেছিলাম সত্যি কথা, যে এবং যখন সবচেয়ে আমি নিজে একটা এই একাডেমিক্স তো একটু তত্ত্ব বলি, আমি নিজে একটা তত্ত্ব ব্যবহার করেছিলাম মানে নিজের কাজে। সেটা হচ্ছে আশা, যে আশাবাদের কথা হচ্ছে। আমরা সন্দিহান বলবো না, কিন্তু ধরেন আশাহীনতাকে কিন্তু খারাপভাবে দেখলে চলবে। আশা নাই যে মুহূর্তটা, সেটা হচ্ছে সবচেয়ে সৃষ্টিশীল মুহূর্ত, মনে রাখবে। কারণ যখন আশা নাই, যখন মানুষ নিরাশ, যখন খুব খারাপ সময়, তখন মানুষ এখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, এবং সে সৃষ্টিশীল ভাবে সেই রাস্তাগুলো খুঁজে চলেছে। যে কারণে আমার কাছে মনে হয়েছে এই ফ্যাসিবাদী সরকারের শিশির সময়গুলো ভীষণ সৃষ্টিশীল। এটা আমরা দেখতে পেয়েছি, আন্দোলনের মধ্য দিয়ে দেখতে পেয়েছি, আন্দোলনের ভাষায় দেখতে পেয়েছি, আন্দোলনের যত আকরগুলো আছে সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। মানে দেখেন এখন ওই সময় যেসব যা ঘটনাগুলো ঘটে যাচ্ছিল, শেষে 15-20 দিন এটা অভূতপূর্ব। এই ঘটনাগুলো ঘটছিল কারণ আশাহীন অবস্থা ছিল মানুষ, আশাহীন জায়গা থেকে মানুষ বের হতে চেয়েছে। এখন বের হয়েছি কি আমরা আসলে, সেই প্রশ্নটাই সম্ভবত শরীর নিবেদন করেছেন। আমার মনে হয় না আমরা পুরোপুরি বের হয়েছি। এবং যখনই অনেক আশায় আমরা 90-এ দেখেছি, আমাদের ওই জন্য বললাম আমরা তো 90 দেখেছি, 90-এ কিন্তু আমাদের একই রকম আশা ছিল, একই রকম অভূতপূর্ব ঘটনা ছিল না হয়তো বা, কিন্তু 90-এ কিন্তু 8 বছর ধরে আমরা স্বৈরশাসকের অধীনে ছিলাম। ওই স্বৈরশাসন এই স্বৈরশাসকের মতো সাকসেসফুল ছিল বলা যায় না। আমরা সারাক্ষণ তাকে নিয়ে হাসি ঠাট্টার মধ্যে থাকতাম। সে বিশ্ববিদ্যালয়গুলোতে বিশেষ জায়গা করতে পারেনি, কিন্তু চেষ্টা ছিল। ওখানে কিন্তু রক্তপাত হয়েছিল, লম্বা সময় ধরে রক্তপাত হয়েছে। আমার মনে পড়ে প্রথম আমি কোনো আন্দোলনে অংশ নিয়েছিলাম যখন নবম শ্রেণীতে পড়ি।
যখন 14 ফেব্রুয়ারি 19 সালটা মনে পড়ছে না, যখন শিক্ষার্থীদের উপরে ট্রাক উঠে গিয়েছিল, তারপরে কিন্তু ঢাকা শহরে আমি যে স্কুলে পড়তাম সে সময় স্বনামধন্য স্কুল, সেখানে ছাত্রীদের স্কুল, সেখানে কোনো আন্দোলনের সংগ্রামের কথা ভাবাই যায় না। পড়বে, পড়ে রেজাল্ট করবে, ভালো করবে, শিক্ষক স্কুলও করবে, খুব ভালো রেজাল্ট করে বের হয়। সেই রকম একটা স্কুলে আমরা কোর্স রেডি করেছিলাম, আমাদের শিক্ষকরা আমাদেরকে উৎসাহিত করেছে। ফলে আমি এটা বোঝাতে বলছি যে 90ও কিন্তু একটা লম্বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে, এবং 90 যে আশাহত আমরা হয়েছিলাম, 90-এর ক্ষেত্রে যেটা হয়েছে জনতার চাইতে রাজনৈতিক দলগুলোর একটা সামঝাতা হয়েছিল আমরা জানি, যে কারণে আমরা একটা তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা আমরা পেয়েছিলাম। ফলে আমরা তো আসলে সন্দিহান হবই, আমরা তো দেখিনি 90-এ আমাদের ওই আশাবাদ যে আমরা তৈরি হয়েছিল, আমরা সাকসেসফুল হয়েছিলাম, আমরা ভেবেছি যে ভালো কিছু হতে যাচ্ছে, সেটা তো হয়নি। মোটামুটি 10 বছর ভাষায় 10 বছর একটু ভালো ছিলাম। পরের 10 বছর চিন্তা করে দেখেন কি ঘটলো 2001 থেকে, কি ঘটতে থাকলো আমাদের সাথে, এবং জনতা আবার কিন্তু নাই হয়ে গেল। শুধু রাজনৈতিক দল থাকলো, ক্ষমতা থাকলো, মাসলম্যান থাকলো, এবং একটা সুবিধাভোগী অংশ থাকলো। সুবিধাভোগী অংশরা কিন্তু বরাবরই আছে, এবং এখনো কি তারা আসলে আবার পুনরায় আগের জায়গায় ফিরে যেতে চাইছে না, তারা একটু অস্বস্তির মধ্যে আছে। একেবারেই তারা খুব ছুটে তাদের পক্ষচ্যুত হয়েছে এটা বলা যাবে না, কিন্তু তারা একটু অস্বস্তির মধ্যে আছে, কিন্তু তারা তাদের পূর্ব অবস্থান ফিরে পেতে চাইছে। এইগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে নিরাশা কিন্তু খারাপ না। নিরাশ থাকলে আমি প্রশ্ন করছি, এবং সারাক্ষণ প্রশ্ন করাটা এত তাড়াতাড়ি কেন করলাম, আমার প্রশ্ন করা কিন্তু আপনাকে অসহযোগিতা করা নয়, আমার প্রশ্ন করা কিন্তু আপনাকে পছন্দ করা, আমার প্রশ্ন করা কিন্তু আপনাকে পথ দেখিয়ে দেওয়া। আমি যে প্রশ্নটা করছি তা কিন্তু আপনাকে পথ খুঁজতে সাহায্য করতে পারে। এখন আপনি খুঁজবেন কিনা সেটা অন্য কথা। আমরা মনে করিয়ে দিচ্ছি যে আমরা পথে ছিলাম, আমরা আছি, জনগণ মনে করিয়ে দিচ্ছে। দেখেন, একটা কথা না বললেই না, আমরা পিকচারটা দিতে পারি, কি কি অর্জন হয়েছে সেটা আমরা বলতে পারি। অবশ্যই আমরা আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমাদের তো গর্বের অন্ত নাই। তিনি যে দল মত পথেরই হন না কেন, কারণ একটা অভূতপূর্ব ঘটনা তো ঘটেই গেছে, এটাও আমরা কেউ অস্বীকার করছি না। কিন্তু তারপরে যদি আমাদের প্রশ্ন আসে সমন্বয়গুলিকে নিয়ে, তাহলে তাদেরকে ভাবতে হবে কেন প্রশ্ন এসেছে। এটাকে আপনি একপাশে ফেলে রাখলে তার মানে আপনি প্রশ্ন নিতে শেখেননি, তার মানে কিন্তু আবার সেই স্বৈরাচারিত প্রশ্ন নাইনি, তাই না? সেই কারণেই তো তার এই অবস্থা। ফলে আমাদের প্রশ্নগুলোকে নেসেসারিলি আপনার বিরোধী ভাবা ঠিক নয়। এত সংখ্যার কিছু নেই, আমরা ছিলাম পথে এবং আমরা প্রশ্ন করতেই থাকবো। আমরা তখনও প্রশ্ন করেছি, যত কষ্টই হোক না কেন, যতই আমাদের ত্রুটি চেপে ধরুক না কেন, আমরা চেষ্টা করেছি প্রশ্ন করতে, আমরা এখনো প্রশ্নই করতে চাচ্ছি। আমি লক্ষ্য করছি গত কিছুদিন সামাজিক যোগাযোগের মাধ্যমে কিংবা নানান আলোচনায় মনে হচ্ছে ছাত্র জনতার আন্দোলন ছিল। ছাত্র আসলে কি ছাত্র? প্রশ্নটা করা খুব জরুরি, এবং প্রশ্ন করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্রী কোথায় গেল? মানে ছাত্র ছাত্রী আন্দোলন আমরা বলছি না, নাকি আমরা শব্দটা বদলে নিই? শিক্ষার্থী তো বাংলা ভাষায় আছে, কেন আমরা বদলে নিচ্ছি না শিক্ষার্থী আন্দোলন? আদিবাসী প্রশ্নটা, আদিবাসীরা কি ছিল না আন্দোলনে? ছিল, কিন্তু এখন আদিবাসীরা যখন কথা বলছেন, নানান পেজ নানান কিছু হতে পারে, কিন্তু তাহলে এটা নিয়ে আমাদের পরিষ্কার অবস্থান বলতে হবে, ব্যক্ত করতে হবে, দায়িত্ব নিতে হবে। নানান ধর্মীয় পরিচয়ের মানুষ যারা আছে তারা তো ছিলেন এই আন্দোলনে, তাহলে তাদের প্রশ্নটা এই যে দেখেন আমরা এখন শুনছি যে পূজা হতে দেওয়া যাবে না, ঢাকার মতো জায়গায় একটা মিছিল হয়ে গেল বা একাধিক মিছিল হয়তো হচ্ছে, আমরা জানি না। তো এটাকে নিয়ে তো আমাদের অবস্থান পরিষ্কার করতে হবে, বলতে হবে কথা। পূজা হবে না মানে কি?
খুঁজে পাওয়া এই দেশে। এবং নানান রকম ভাবে মনে হচ্ছে, যেমন ধরেন কোথাও কোথাও মনে হচ্ছে 3রা আগস্ট এক দফা দাবি এসেছে। আসলে কি তাই? 2রা আগস্ট কি ঘটেনি? আমরা কি দ্রোহযাত্রা করিনি সবাই মিলে? দ্রোহযাত্রা যখন আয়োজন করছি, আয়োজনের কথা ভাবছিলাম, আমাদের একটা শোকযাত্রার প্রসঙ্গ ছিল, আমরা দ্বিধান্বিত ছিলাম। তার আগে আমরা শিক্ষক নেটওয়ার্ক বলছিলাম জানি না কিভাবে কি হবে, কিন্তু আমাদের একটা ভিজিবল উপস্থিতি লাগবে শিক্ষার্থীদের পাশে, যে আমরা আছি, এই বিষয়টা বলতে হবে। এটা আমরা কিন্তু তাগিদ বোধ করেছিলাম অনেকে। তখন অন্যান্য সাংস্কৃতিক সংগঠন ইতিমধ্যে তারা মাঠে নেমেছেন, তারা ওই রকম অবস্থায় কিন্তু ধরেন তাদের কেউ মারা যায়নি আমরা বলতে পারি না, আজকাল দেখলাম মারা যাওয়া নিয়েও আলোচনা হচ্ছে, মারা গেলেই তারা তিনি আন্দোলনে ছিলেন। সেই অবশ্যই মৃত্যুটা তো অবশ্যই অনেক বড় ব্যাপার, কিন্তু বেঁচে থাকার সময়কে আমরা মৃত্যুর ভয় করিনি। যেমন উনি বললেন একই রকম করে আমরা কি আমাদের সন্তানদের কাছ থেকে প্রতিদিন বিদায় নিয়ে বের হয়নি বাসা থেকে? এটা তো সত্য, আমরা বিদায় নিয়ে বের হয়েছি। এবং 2 তারিখে যেই আয়োজন আমরা ভেবেছি, আচ্ছা আমরা কিছু ছাত্র সংগঠনকে বলেছি, সাংস্কৃতিক সংগঠনের সাথে কথা বলেছি, এবং আমরা শেষ মুহূর্তে আপনারা জানেন আমরা শোকযাত্রা নামক কিন্তু আমাদের পোস্টারটা ছিল। তারপরে আমরা অন্যরা মিলিয়ে যখন একসাথে হলো আমরা এটাকে দ্রোহযাত্রা পরিবর্তন করলাম, কারণ আমরা বুঝলাম যে আরো বেশি সংখ্যক মানুষ আমরা একসাথে হতে যাচ্ছি। আমরা শুরুতে জানতাম না কতজন হবো, আমরা আলোচনা করছি কতজন হবো, 300, 400। সেখান থেকে যদি আমরা এক দফা দেই তাহলে কি আমাদেরকে তখন লাঠিচার্জ করবে? যে আমাদের মতো খোলা খোলা মানুষজন কিভাবে দৌড়ে যাবে, কি করব, এসব ভাবছিলাম। অভূতপূর্ব ভাবে সেদিন তো অনেক মানুষ এসেছিলেন, যেটা আমাদের হিসাবের মধ্যে ছিল না। এবং এত মানুষ যখন দোলযাত্রায় অংশগ্রহণ করবে, অনেক লম্বা মিছিল হলো। পরের দিন তো অবধারিত দ্রব্যের অভিজ্ঞতা করে পরের দিনে আজকে বেশি হবে। আসতে চাই যে আমি একটু শেষ করে দিই, এই যে 2 তারিখ বাদ দিয়ে 3 তারিখে কথা আজকে বলা হচ্ছে, আমাদের তো আশঙ্কা হয় তার মানে এই জনতাকে বাদ দেওয়া হচ্ছে। আমি তো দাবি করছি না যেটা আমি সবকিছু করেছি, জনতাকে বাদ দেবেন না, তাহলে ওই একই রকম হবে। জনতা এসেছিল সেদিন, রিকশাওয়ালা দাঁড়িয়ে আমাদের সাথে একাত্ম হয়েছিল সেদিন। আমি আমার কথা বলতে চাচ্ছি না, শুধু কি করে জনতা সেদিন ছিল সেটা বলতে চাচ্ছি। তারপরের দিন 3 তারিখ হয়েছিল। এবং আমি এটার সাথে একটা আমার খুব লোভ হচ্ছে, একটু বলি। আমাদের জাহাঙ্গীরনগরে একটা ধর্ষণ বিরোধী আন্দোলন হয়েছিল। কি বললেন? একটু মাইক্রোফোনে বলেন প্লিজ, মাইক্রোফোনে বলেন। কত তারিখে ছিল? 2রা আগস্ট। আপনারা সবাই জানেন ধর্ষণ বিরোধী আন্দোলন 2রা আগস্ট হয়েছিল। ধর্ষণ বিরোধী আন্দোলনের 2রা আগস্টে যে আমাদের যে মুভমেন্টটা ছিল, 2রা আগস্টে আন্দোলন হয়নি। 98-এর 20শে আগস্ট সমস্ত হলগুলো থেকে মেয়েরা বিশাল মিছিল নিয়ে বেরিয়েছে। 2রা আগস্ট দিয়ে কেমন করতে? সেটাই তো বলতে চাচ্ছিলাম, যেটা আমি একটু লোভ সামলাতে পারছি না। এই একই রকম করে এই আন্দোলন কি ছাত্রদের ছিল, ছাত্রীদের ছিল, সবার ছিল, এই তর্ক সেগুলো ছিল। এবং কিছু ছাত্র সংগঠন, যে আপনারা আমাদের কেবল নামটা বলেন, কেমন করে বলেন, কেন বলেন আমরা জানি না, ওইসব ছাত্র সংগঠনরাই ছিল যারা পরের বছর 99 সালে ধর্ষণ প্রতিরোধ আন্দোলন করে 2রা আগস্ট। সেটার ইতিহাস আমি বলতে পারি, আমি লম্বা সময়, আমি তখন শিক্ষক, এবং আমার সঙ্গী সাইড ফেরদৌস তখন অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, ফলে আমি আরো একটু গভীরভাবেই জানি। কিন্তু আমরা তার পরের বছর থেকে দেখতে শুরু করলাম যে 2রা আগস্ট উদযাপন হয়, 20শে আগস্ট উদযাপন হয়। 98-এর 20শে আগস্ট যদি না হতো তাহলে 99 2রা আগস্ট আসতে থাকতো। আমি এই মিলটা টানলাম আপনাদের জন্য। এখন দেখেন বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা, নারী শিক্ষার্থীরা, ছাত্রীরা যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, আসলে সেই ছাত্রীরা তো আর নাই পরের বছর থেকে বা তারপরের বছর থেকে বা তার 3-4 বছর পর থেকে, তারা তো পাশ করে চলে গেছে। তাহলে যাদের হাতে মশালটা দিয়ে গেল তাদের দায়িত্ব ছিল ইতিহাস খুঁজে বের করবার। আমরা বলেছি, নানান সময় বলেছি, আমাকে বেশি আলোচনায় ডাকে না কেউ, একটু ঠোঁটকাটা তো একটু
বলে দিই আসল কথাটা। তো অন্যান্য আমার অন্য সহকর্মীদেরকে ডাকি, কেন এইরকমটা ঘটলো? তার মানে আন্দোলন সংগ্রামে একটা কর্তৃত্ব আইন বা মালিকানা নিয়ে একটা লড়াই চলতে থাকে। আসলে আন্দোলন সংগ্রামের পরে আন্দোলন সংগ্রামের মাঝে কিন্তু সবাই এক দফাতেই থাকে, ধর্ষণ যারা ছিল তাদেরকে বিদায় করতে হবে। কিন্তু আন্দোলন শেষ হয়ে গেলে যার যার আইডিওলজিতে ফিরে যায়, যার যার জায়গায় ফিরে শুনতে যাওয়ার কথা। আমি এরকম কোনো আজকাল শুনি তো পোস্ট আইডিওলজির কথা আমি বুঝি না। আমরা একদম সময়ের সাথে হ্যাঁ, আমি সেই জন্যই বলছি যে উত্তরণের পথটা কি আসলে এই জন্য বারবার তো আমি তো আবার বলছি, জনতাকে ভুলে গেলে চলবে না, জনতা নিরাশাকে বুঝতে হবে আপনার। আমি আপনার কাছে যদি প্রশ্ন করি, তাহলে এই যে জনতা, যে 2 তারিখের কথা বলা হচ্ছে, জনতাকে ভুলে না যাওয়ার জন্য জনতার দাবিটাকে আসলে কিভাবে তুলে ধরা যেতে পারে? মানে সরকারে যারা আছে তাদের যখন আন্দোলন নাসিম ভাই বললেন কিংবা তহিদ খানও বললেন, তারা তো কাজ করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে কেন আমরা বারবার এভাবেই দেখার চেষ্টা করছি তারা কিছু করছে না, কিংবা তারা যদি কাজ করে না থাকে তাহলে তাদেরকে কাজ করানো যেতে পারে কি করে? তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, এটা আমি মানি। তাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, সম্ভবত চ্যালেঞ্জগুলো মোকাবেলার রাস্তা এখন যেভাবে করছে সেটা না। অনেক ধন্যবাদ। আমার মনে হয় আরো অনেক মানুষকে সম্পৃক্ত করবার তাদের দরকার ছিল, যেটা ঘটেনি। এবং সরকারের গঠন দেখলে, আমি একটু ক্রিটিক্যাল, সরকারের গঠন দেখলে আপনারা বুঝতে পারবেন। টুইনকার, আপনার কাছে আমি প্রশ্ন করবো, যেহেতু আসলে আমি আসলে দেখি কি, এই যে একটা ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্ট ধরেন যেভাবে ফর্ম হয়েছে এই গভর্নমেন্টটা, সেটা তো ধরেন ছাত্র জনতা গিয়ে সেই গভর্নমেন্ট ফর্ম করে দিয়ে আসেনি। এখানে অনেক ধরনের স্টেক হোল্ডার্স আছে, অনেক ধরনের পাওয়ার হাউস আছে, এবং যে কোনো ইন্টারিম গভর্নমেন্ট যদি পলিটিক্যাল পার্টির বাইরে থেকে কোনো গভর্নমেন্ট হয়, এই ধরনের স্টেকগুলি থাকে। সো আমাদের সোসাইটির অভ্যুত্থান পরবর্তী ইতিবাচক দিক যেটা, সেটা হলো যে ধরেন এই যে আমরা কথাগুলি বলতে পারতেছি, আমরা যে প্রশ্নগুলি করতে পারতেছি, আমাদেরকে কেউ চেপে ধরতেছে না যে কেন কোশ্চেন করতেছে, বা আমাদেরকে কেউ মামলা দিচ্ছে না যে তুমি কেন গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলতেছো, বা আমাদেরকে কেউ আসলে আঘাত করতেছে না। এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমাদের এই অবদানের ভিতর থেকে আমরা পাইছি। মানে যেটা আমরা ফ্যাসিস্ট শাসনের মধ্যে যেই জায়গাটা আমরা পাচ্ছিলাম, আমরা এখানে এখন যারা কথা বলতেছি, আমরা অনেকেই তখন কথা বলি নাই, আমরা আসলে চুপ ছিলাম, আমরা ভয় পাইতেছিলাম যে কি হবে। তো কিন্তু আমরা সেই জায়গাটা কিন্তু এখন পাচ্ছি যে না, আমরা কথা বলি। হ্যাঁ, বিপক্ষ কথা হচ্ছে, এটাই তো একটা সমাজের ডায়ালেকটিক্স। মানে একটা সোসাইটি, আমি আগেই বলছি যে সোসাইটি তো সংঘাতের মধ্য থেকে আগাবে। সোসাইটি নট যে আপনি মানে সোসাইটি আসলে কোনো ওই যে কেক না যে আপনি 4টা ফল আইনা কেকের উপরে বসা একটা ইনক্লুসিভ সোসাইটি তৈরি করবেন, ওই রকম না ব্যাপারটা। সোসাইটির মধ্যে চিন্তার একটা সংঘাত থাকে, এক ধরনের ওই সংঘাত থেকে একটা উত্তরণ থাকে, সিনথেসিস থাকে। সো ওই জায়গাটা আমরা সবাই পার্টিসিপেট করতে পারতেছি, এইটা আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার কাছে মনে হয় যে ওইটা অনেক বড় আমাদের পাওয়া। আর গভর্নমেন্টের ব্যাপারটা কি দেখেন, যে গভর্নমেন্ট তো মানে গভর্নমেন্ট ইটসেলফ জিনিসটাই হচ্ছে একটা ইনএফিশিয়েন্ট জিনিস। মানে গভর্নমেন্টের মধ্যে ইনএফিশিয়েন্সি থাকি, তার উপরে আমাদের যে গভর্নমেন্ট হয়েছে, এই গভর্নমেন্টের বেশ কিছু সিরিয়াস ত্রুটি আছে। এক নম্বর ত্রুটি হলো যে এই গভর্নমেন্ট আসলে মানে পাওয়ার হোল্ডিং এর জায়গায় এই গভর্নমেন্ট পুরোপুরি সে ওই তার পাওয়ারটা সে হোল্ড করে না। এখানে অনেকগুলো অ্যাক্টরস আছে। নাহলে যদি আমি প্রশ্ন করি যে ধরেন সাপোজ ওয়াকার সাহেব, জেনারেল ওয়াকার সাহেব কালকে বলছেন যে 16 মাসের মধ্যে আমরা ইলেকশন নিশ্চিত করব, 18 মাসের মধ্যে। জেনারেল ওয়াকার সাহেব নির্বাচন নিশ্চিত করার কি, মানে জেনারেল ওয়াকার সাহেবের তো ইলেকশন নিশ্চিত করার এখানে কোনো বিষয় নেই না। এখন দেখেন গভর্নমেন্ট জনতার গভর্নমেন্ট কিনা সেই ডিবেটটাকে যদি আমরা পাশ কাটিয়ে মনে করি যে এটা আমাদের জনতার গভর্নমেন্ট, যেভাবেই হোক একটা গভর্নমেন্ট তো হয়েছে এবং সেখানে আমাদের দুজন প্রতিনিধি আছেন, সো তাদের উপরে তো আমাদের এক ধরনের ভরসা আছে, তারা আমাদের আন্দোলনের সময় আমাদের লিডারশিপ এর জায়গাগুলোই ছিলেন। সো সেই জায়গা থেকে আমরা যদি বলি কথাটা, কিন্তু গভর্নমেন্ট